আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি নাসির ফারুক, প্রভাষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি অর্থের সময়মূল্য অর্থাৎ একাদশ, দ্বাদশ এবং নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়টি অনেক ইম্পর্টেন্ট। এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সবচেয়ে বেশি আসে। একাদশ, দ্বাদশে 2টি ক্রিয়েটিভ কোশ্চেন আসে, আর নবম শ্রেণীতে 1টি ক্রিয়েটিভ অথবা 2টি ক্রিয়েটিভ আসে এখান থেকে। তাই এই অধ্যায়টি অনেক ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা কমার্সে পড়াশোনা করো তাদের জন্য। তাছাড়াও বিবিএমবি এবং যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই অধ্যায় থেকে 1টি ক্রিয়েটিভ কোশ্চেন অথবা কোশ্চেন থেকে থাকে। বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম এমসিকিউগুলো ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের যে অঙ্কগুলো থাকে সাধারণত এই অধ্যায় থেকে দিয়ে থাকে। যার কারণে তোমরা যদি আজকে আমার এই ক্লাসটিকে মনোযোগ দিয়ে থাকো এবং তোমরা যদি ভিডিওটিকে সঠিক মতো দেখে থাকো, তাহলে অবশ্যই তুমি যে কোনো প্রবলেমগুলো সলভ করতে পারবে। এই অর্থের সময়মূল্যের অঙ্কগুলোর ক্ষেত্রে অনেকেই অর্থের সময়মূল্যের কোন সূত্র বলবে, অর্থাৎ বর্তমান সূত্র না ভবিষ্যৎ সূত্র, অথবা কিস্তির সূত্র বলবে না কিস্তি ছাড়া যে সকল সূত্রগুলো আছে সেগুলো বলবে, সেটা সম্পর্কে ধারণা থাকে না বলে অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষায় সঠিক মতে অ্যান্সার করতে পারে না এবং তাদের রেজাল্ট খারাপ হয়ে থাকে। আজকে আমি এই অধ্যায়ের ম্যাথমেটিক্স প্রবলেমগুলো, গাণিতিক সমস্যাগুলো সহজে ভেঙে ভেঙে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা অবশ্যই সিরিয়াস হবে এবং মনোযোগী হবে। আমরা ফার্স্টে দেখি, আমরা বলছিলাম যে অর্থের সময় মূল্যকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। সময় বেসিক্যালি 3 ধরনের, একটি হলো বর্তমান, 2 নম্বরটা হলো ভবিষ্যৎ, 3 নম্বর অতীতকাল। কিন্তু অর্থের সময় এই অধ্যায়ের ক্ষেত্রে বা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে অতীতকালকে কখনোই বিবেচনা করা হয় না। এখানে সর্বদাই বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যকে বিবেচনা করে ম্যাথ করা হয়ে থাকে। তাছাড়া যে কোনো আর্থিক ব্যবস্থাপক, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানগুলো সর্বদাই বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়েই ভেবে থাকে, অতীতকালকে কখনোই তারা ভেবে থাকে না। অতীতকালের হিসাবটা তারা ক্লোজ করে ভবিষ্যতের চিন্তা করে বিজনেস স্টার্ট করে থাকে। তাহলে ফার্স্টে দেখি আমরা, এখানে আমাদের দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথমে লিখে রাখছি বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। আমরা এই বর্তমান ভবিষ্যৎ মূল্যের ধাঁচ দিয়েই সবগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমি ফার্স্টের ক্লাসে থিওরি নিয়ে আলোচনা করেছি। আমি দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটা কন্ডিশন শিখিয়েছিলাম, সেটা হলো যদি অর্থ একবারে জমা দিয়ে একবারে পাবো এবং সুদ যদি বাৎসরিকভাবে অর্থাৎ বছরে একবার করে গণনা করা হয়, তখন যে সূত্রগুলো হয়ে থাকে আমি সেগুলো সলভ করে দিয়েছি। আজকে আমি ইনশাল্লাহ আলোচনা করব আমার তৃতীয় লেকচার এটি। এখানে আলোচনা করব যে যদি বছরে আমি একাধিকবার সুদ গণনা করা হয়ে থাকে বা সুদ গণনা করি, অর্থাৎ বছরে যদি অঙ্কের মাঝে যদি বলা হয় অর্ধবার্ষিক, তখন সাধারণত এম এর মান বসে থাকে। এখানে অবশ্যই আমি বলে দিয়েছি, যদি সুদ বছরে অনেকবার প্রদান করে তাহলে এম এর মান বলবে। এম এর মান বলতে বলছে চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ 3 বার, 5 বার, 7 বার, 10 বার, এমনকি 12 বার এরকম হতে পারে। এইভাবে এম এর মান যদি বসে থাকে, আর এম এর মানটা কি হয়ে থাকে, ফর্মুলা সেম থাকবে, শুধু 2টি জায়গায় চেঞ্জ হবে। একটি হলো এম এর মান সুদের হারের সাথে অর্থাৎ ইন্টারেস্টের সাথে ভাগ হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে এম ডিভাইডেড বাই ইন্টারেস্টেড বা রেট অফ ইন্টারেস্টেড। এবং আরেকটি হলো যেটা সময়ের সাথে, অর্থাৎ সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এন বলতে বলছে নাম্বার অফ ইয়ার, আমি নাম্বার অফ ইয়ারের সাথে গুণ করতে হবে। তাহলে যদি আমি সুদের হারের সাথে ভাগ করি, তাহলে ফার্স্টের ফর্মুলাতে এখানে সুদের হার যেখানেই পাবো না কেন আমরা সুদের হারের সাথে ভাগ করব আর সময়ের সাথে গুণ করব। তাহলে নতুন সূত্রটি হবে এভাবে যে পিভি ইজ ইকুয়াল এফ বি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার অর এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। এখানে যখন ক্যালকুলেটারে তুমি মান বসাবে অবশ্যই ব্রেকেট দিবে, ব্রেকেট না দিলে সাধারণত ফর্মুলাতে অ্যান্সারটা ভুল আসতে পারে। আমাদের দ্বিতীয় সূত্রতে দেখতে পারি এখানে ফিউচার ভ্যালু ইজ ইকুয়ালস পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার অর হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। তো জাস্ট এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে
তোমরা একত্রে অর্থ জমা দিয়ে একত্রে পাবো, এবং সুদটা যদি বারবার গণনা করা হয়ে থাকে এই সকল ক্ষেত্রে এই সূত্রগুলো বসে থাকে। সো এই কন্ডিশন অনুযায়ী আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং কিছু গাণিতিক সমস্যাগুলো আমরা ইনশাআল্লাহ সমাধান করব। আমরা আরেক ধরনের অঙ্ক আছে, জাস্ট এই 3 ধরনের অঙ্কগুলি আমাদের এই অর্থের সময়মূল্য অধ্যায় থেকে থাকে। আরেক ধরনের অর্থ হলো বা আরেক ধরনের শর্ত হলো বলছে কিস্তির অঙ্ক। কিস্তি বলতে বোঝাচ্ছে আমরা সাধারণত যখন কোনো ব্যাংক থেকে অর্থ উঠিয়ে থাকি, ব্যাংক এরকম একটা শর্ত দেয় যে প্রতি মাসে মাসে কিস্তি জমা দিতে হবে। তাছাড়া আমরা সাধারণত যখন দেখি যে কেউ কোনো ব্যবসার জন্য অর্থ নিয়ে থাকে কোনো ব্যাংক বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে, তাছাড়া গ্রামের ক্ষেত্রে গ্রামের মহিলারা গ্রামীণ ব্যাংক থেকে অর্থ নিয়ে থাকে, ওই সকল মহিলাদের কাছ থেকে প্রতি সপ্তাহে, প্রতিদিনে, প্রতি মাসে মাসে কিস্তি নিয়ে থাকে। এই কিস্তির মাঝে সাধারণত আসল টাকা এবং নির্দিষ্ট হারে সুদ থেকে থাকে, এই দুইটা জিনিস একত্রে থাকে। আমরা কিস্তি পরিশোধ সূচি যেদিন পড়াবো আমি সেদিন দেখিয়ে দেবো আসলে একটি কিস্তির মধ্যে কি পরিমাণ সুদের টাকা এবং কি পরিমাণ আসল টাকা থাকে। সো প্রিয় শিক্ষার্থী, কিস্তির অঙ্কগুলো আমরা কিভাবে করব আর কিস্তির ম্যাথমেটিক্সগুলো কি ধরনের থাকে সেটা নিয়ে আমি ফার্স্টে একটু টাচ দিচ্ছি। আর এটা সাধারণত অনেকেই ধরতে পারে না, তোমরা আশা করি একটু মনোযোগ দিলে তোমরা সহজেই কিস্তির অঙ্কগুলো ধরতে পারবে। ইভেন কি অনেক টিচারের কাছেও সঠিক তথ্য নেই যে কিস্তির অঙ্কগুলো কিভাবে করতে হয়। তা আমি একটি বিকল্প পদ্ধতির মাধ্যমে এবং সহজ একটি কৌশলের মাধ্যমে কিস্তির অঙ্কগুলোকে সলভ করে থাকি, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, আমি একটা শর্ত বলছি এখানে, যদি অর্থ একত্রে জমা দিই অথবা কোথাও হতে একবারে সমস্ত টাকা উঠিয়ে কিস্তিতে জমা দিতে হবে, এরূপ ক্ষেত্রে নিম্নের সূত্রগুলো হবে। অর্থাৎ আমি যদি একটি উদাহরণ এরকম দিই যে আমি গ্রামীণ ব্যাংক থেকে 10,000 টাকা উঠিয়েছি, অ্যান্ড গ্রামীণ ব্যাংক আমাকে বলতেছে যে আপনি এই 10 বছরে এই টাকাটা পরিশোধ করবেন। তাহলে আমার প্রশ্ন হলো যেটা, গ্রামীণ ব্যাংক থেকে আমি 10,000 টাকা উঠিয়েছি, বাট গ্রামীণ ব্যাংক কিন্তু আমার কাছ থেকে 10,000 টাকা নেবে না। সে আমার কাছ থেকে প্রতি বছরই নির্দিষ্ট হারে আসল টাকা এবং নির্দিষ্ট হারে সুদ নেবে। এ আসল এবং সুদকে একত্রে সমন্বয় করে যে অর্থটাকে আমার দিতে হবে প্রতি বছরে বছরে, আমাকে কিন্তু আমি অর্থটা একবার উঠিয়েছি, বাট আমি জমা দিচ্ছি প্রতি বছর বছর ভেঙে ভেঙে আস্তে আস্তে। এই টাকাকেই সাধারণত কিস্তির টাকা বলা হয়ে থাকে এবং এই সকল ক্ষেত্রে কিস্তির অঙ্ক করা হয়ে থাকে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। মনে করি একজন চাকরিজীবী, সে 20 বছর পরে রিটায়ার্ড অথবা অবসর হবেন। তো অবসর হওয়ার পরে হয়তোবা তার ইনকাম বন্ধ হয়ে যাবে, এই চিন্তা করে সে প্রতি বছর ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখছে। তার লক্ষ্য হলো যে সে 10 বছর পরে 20 লক্ষ টাকা একত্র করবে। তাহলে এই 20 লক্ষ টাকা এটা 10 বছর পর অর্থাৎ ভবিষ্যতে একত্রে জমা রাখবে। এই ভবিষ্যতে একত্রে অর্থটা পাওয়ার জন্য সে প্রতি বছর বছর যে টাকাটা রাখতেছে এই টাকাটা সে ভেঙে ভেঙে রাখতেছে, একত্রে রাখছে না। প্রথম বছর কিছু টাকা রাখতেছে, দ্বিতীয় বছর কিছু রাখতেছে, তৃতীয় বছর কিছু রাখতেছে, এইভাবে সে 20 বছর ভেঙে ভেঙে অর্থ রাখবে। সেই অর্থের উপর ব্যাংক নির্দিষ্ট হারে তাকে সুদ দিয়ে একত্রে 20 লক্ষ টাকা দেবে। তাহলে এইভাবে ভেঙে ভেঙে টাকা জমা দিয়ে 20 বছর পর যে টাকাটা পাবো এটাকে বলে ভবিষ্যতের কিস্তির টাকা। আর বর্তমানে কোনো অর্থ উঠিয়ে এই টাকাকে কিস্তিতে পরিশোধ করাকে বলা হয় বর্তমানের কিস্তির টাকা। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা কিস্তির অঙ্কগুলা কেমন হবে, কি ধাঁচের হবে, এইটা সম্পর্কে তুমি ধরতে পারছো। আর কিস্তির অঙ্ক করার ক্ষেত্রে এটা সাধারণত 2 ধরনের থাকে। একটি হলো কিস্তির সুদ যদি সময়ের শুরুতে একটি এবং সময়ের শেষে প্রদান করে। কোনো অঙ্কের মাঝে যদি কিছুই না বলা থাকে, অর্থাৎ সময় শুরু না শেষ কিছুই না বলা থাকলে অবশ্যই আমরা সময় শেষকে ধরব। আর যদি প্রশ্নে সময় শুরু বলে তাহলে শুধু সময় শুরু সূত্র বলবে। সো আমি আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখানে তোমাদের আমি 2টি সূত্র দিয়েছি কিস্তির ক্ষেত্রে। একটি হলো পিভি অফ এ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটিস। অ্যানুইটি বলতে বলছে বাৎসরিক, অর্থাৎ বাৎসরিক কিস্তিকে বোঝানো হয়। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বলতে একত্রে টাকাটাকে বোঝানো। যেমন আমি ব্যাংক থেকে 10,000 টাকা একত্রে উঠিয়েছিলাম, এই একত্রে যে টাকাটা উঠানো হয়েছে এটাকে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইজ ইকুয়াল এ ইন্টু 1 - 1 ডিভাইডেড 1 + i টু দি পাওয়ার n ডিভাইডেড i। এখানে আমরা সবগুলো এঁকে জানি। এটা কি? এটা বলতে পারছে ইনস্টলমেন্ট অথবা ইচ অফ দ্য ইয়ার, এভরি ইয়ার্স। এটাকে সাধারণত কিস্তির টাকাকে রিপ্রেজেন্টস করা হয়ে থাকে। আর এই প্রতি বছর বছর যে টাকাটা দেওয়া হয় এটাকে এ দ্বারা প্রকাশ করে। আজকে আমরা এই এর মান নির্ণয় করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে। আর পিবি অফ এর মানটা দেওয়া থাকবে, অর্থাৎ একত্রে মানটা দেওয়া থাকবে। প্রতি বছর বছর আমাদের যে টাকাটা ব্যাংকে অথবা আমি পাবো, এই টাকাটা আমরা আজকে নির্ণয় করব। 2 নম্বর সূত্রটা হলো, ফর্মুলাটা হলো ফিউচার ভ্যালু অফ অ্যানুইটিস, অর্থাৎ ভবিষ্যতের একত্রে টাকা। সূত্রটা হলো এফ ভি অফ এ ইজ ইকুয়ালস এ ইন্টু 1 + i টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই i। সো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা এই দুইটা সূত্র ফর্মুলাটা বসে থাকে যদি সুদ বছরের শেষে গণনা করা হয়ে থাকে। আর যদি সুদ বছরের শুরুতে গণনা করা হয় তাহলে শুধুমাত্র একটি পার্থক্য আছে, এই লাস্টের দিক দিয়ে সেম সূত্র হবে, সেম ফর্মুলায় হবে, শুধুমাত্র 1 + i চলে আসবে। সো আমি দেখি, আমরা যদি আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে বলা হয়েছে যে পিভি অফ এ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি রিপ্রেজেন্টস বাই বর্তমানে একত্রে মোট অর্থকে বোঝানো হয়ে থাকে। এফ ভি অফ এ অর্থাৎ ভবিষ্যতে একত্রে মোট অর্থের পরিমাণকে বোঝানো হয়। বলছিল যে যদি সুদ বছরের শুরুতে অর্থাৎ সময়ের শুরুতে গণনা করা হয় তাহলে সূত্রটি আমি বলছিলাম একটু আগে, আমাদের সেম সূত্র ছিল একটু আগে। এখানে জাস্ট একটি কথা চেঞ্জ করতে হবে, ওখানে অ্যানুইটির জায়গায় ডিউ বসাতে হবে। অর্থাৎ এখানে বলবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ ইজ ইকুয়ালস এ ইন্টু 1 - 1 ডিভাইডেড 1 + i টু দি পাওয়ার n ডিভাইডেড i। এখানে জাস্ট সেম সূত্রটি ছিল, আমাদের আগের ফর্মুলাটা যা ছিল এখানে সেম হয়েছে, শুধুমাত্র একটি জায়গায় আমাদের চেঞ্জ করতে হয়েছে। এখানে 1 + i এসেছে, কারণ সময় শুরুতে সুদ প্রদান করার ক্ষেত্রে এই ফর্মুলাটি সাধারণত আমরা বসিয়ে থাকি। পরবর্তী এখানে দেওয়া আছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ এ ইন্টু 1 + i টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড i ইন্টু 1 + i। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা আজকের যে ফর্মুলা নিয়ে আমি যে কথাগুলো বলেছি, ম্যাথমেটিক্যালের ফর্মুলা, আমরা সেই ফর্মুলাগুলো পেয়ে গেছি। এখন আমি ইনশাআল্লাহ ফার্স্টের যে টপিকটা ছিল, অর্থাৎ একত্রে অর্থ জমা দিয়ে আমি একত্রে অর্থ পাবো, এক্ষেত্রে যদি সুদ আমাকে বছরে একাধিকবার গণনা করতে বলে, অর্থাৎ সুদ যদি বছরে বারবার গণনা করতে, সেক্ষেত্রে কি কি সকল সূত্র বা সেক্ষেত্রে অঙ্কগুলো কেমন হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তারপরে ফার্স্টে আমি কিছু কিস্তি নিয়ে আলোচনা করি। যদি প্রশ্নে কয়েকটি কথা বলা থাকে যেটা খুবই দরকার, যদি সুদ ত্রৈমাসিক প্রদান করা হয়ে থাকে, ত্রৈমাসিক বলতে বোঝাচ্ছে 3 মাস পর পর, তাহলে আমরা জানি এক বছরে হয় 12 মাস। এই 12 মাসে যদি আমি 3 মাস পরে একবার সুদ দেই, 6 মাসে আমি 2 বার সুদ গণনা করব, 9 মাসে 3 বার এবং 12 মাসে 4 বার। তাহলে যদি সুদ ত্রৈমাসিকভাবে প্রদান করে, ভাবে দেয়, তাহলে আমাকে এম এর মান আসতেছে 4, কারণ 12কে আমি 3 দ্বারা ভাগ করলে আমার 4 আসতেছে। যদি সুদ আমাকে অর্ধবার্ষিক, কারণ আমরা স্টুডেন্ট যারা, তারা অর্ধবার্ষিক পরীক্ষা এক বছরে 6 মাস পর একবার দিয়ে থাকি, বাকি 6 মাস পর একবার দিই। তাহলে সুদ যদি 6 মাস পর একবার গণনা করে তাহলে এক বছরে হয় 12 মাস, তাহলে 12 মাসে 2 বার গণনা করবে। যদি সুদ 2 মাস পর পর অন্তর অন্তর গণনা করা হয়, 2 মাস পর পর যদি কথাটা বলা থাকে, তাহলে 2 মাস পর পর হলে 2 মাসে একবার, 4 মাসে 2 বার, 6 মাসে 3 বার, 8 মাসে 4 বার, 10 মাসে 5 বার, 12 মাসে 6 বার। তাহলে কতবার আসতেছে? এম এর মান 6 আসতেছে। এভাবে যদি আমি বলি যে মাসিক বা প্রতি মাসে মাসে সুদ গণনা করা হবে, তাহলে প্রতি মাসে সুদ গণনা করলে এক বছরে আমি এক বছরে হয় 12 মাসে 1 বছর, তাহলে 12 মাসে 12 বার আমার সুদ প্রদান করতে হবে, তাহলে m = 12 হবে। যদি আমাকে প্রশ্নে সাপ্তাহিক কথা বলা থাকে, সাপ্তাহিক সুদ প্রদান করা হবে, তাহলে সাপ্তাহিক যদি এই কথাটি বলা থাকে, তাহলে আমি এখানে m = আমরা জানি 365 দিনে 1 বছর হয়ে থাকে, আর 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 365কে আমি 7 দ্বারা ভাগ করলে 52 উইকস পেয়ে থাকি, অর্থাৎ 52 সপ্তাহ আমরা
সাধারণত 1 বছর ধরে থাকি। সো প্রিয় শিক্ষার্থী, যদি এই সকল প্রশ্ন একটি অঙ্কের মাঝে বলা থাকে তখনই আমাদের এম এর প্রয়োজন পড়ে, আর এম এর মান বসিয়ে তখন আমাদের ফর্মুলাগুলোকে অর্থাৎ অঙ্কগুলোকে সলভ করতে হয়। সো আজকে আমরা দুইটি প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ, এবং পরবর্তী ক্লাসে আমি আজকে কিস্তি নিয়ে আলোচনা করব। তাহলে 1 নম্বর দেখি আমাদের এই সকল ক্ষেত্রে অর্থাৎ এম এর মান যখন বসে তখন তার ম্যাথমেটিক্সের টার্মগুলো কেমন হয়ে থাকে সেটা নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ একটা পেজে আমি কয়েকটি উদাহরণ লিখে দিয়েছি আজকে। তোমরা মেন বইয়ের সাথে মিলিয়ে দেখবে যে এই অঙ্কগুলো তোমাদের কমন পড়ে যাবে, এবং ক্রিয়েটিভ কোশ্চেনে সবসময় এই অধ্যায় থেকে এবং এই ধাঁচের প্রশ্নগুলো সবসময় থেকে থাকে। তা আমি একটি ফার্স্ট উদাহরণটি পড়তেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, এখানে বলা হয়েছে মিস তানিয়া 5 বছর পর 20,000 টাকা পাওয়ার আশা। এখানে দেখো একটি কথা বলছে যে তানিয়া সে 5 বছর পরে টাকা পাবে। আমরা জানি বর্তমান মূল্যকে বলা সাধারণত যে পেয়েছি, পাবো বা পাইতেছি, এরকমকে বর্তমান বলে। আর যদি বলে 5 বছর পরে পাবো, 1 বছর পরে পাবো, আগামীকাল পাবো, অর্থাৎ আফটার দিস টাইম বিং ইটস কল ফিউচার ভ্যালু, অর্থাৎ এই সময়ের পরে, এই মুহূর্তের পরে যে সময়গুলোকে ইন্ডিকেট করা হয় দ্যাটস কল ইজ ফিউচার, অর্থাৎ যেগুলো এই সময়ের পরে বলা হয়ে থাকে সবগুলোই ফিউচার ভ্যালুকে ইন্ডিকেট করে থাকে। যেহেতু 5 বছর পরে টাকা পাবো, 5 বছর পরে কখনোই বর্তমান মূল্য হতে পারে না। 5 বছর পরে বলতে অতীতকাল হতে পারে না। তাহলে কি কাল বলা হয় থেকে? 5 বছর পরের মূল্যটাকে অবশ্যই ফিউচার ভ্যালুকে বলা হয় থেকে। সো ফিউচার ভ্যালু রিপ্রেজেন্টস বাই এফ ভি। তাহলে এখানে ফিউচার ভ্যালু এফ ভি দ্বারা প্রকাশ করা হয়। আর আরেকটি কথা হলো, আমরা জানি বছরকে সাধারণত এন দ্বারা প্রকাশ করে। এন বলতেই বোঝাচ্ছিল নাম্বার অফ ইয়ার। তাহলে এখানে কত আসতেছে আমাদের? এন সমান 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর। আর 5 বছর পরে যে মূল্যটা পেয়েছি আমরা, এটাকে এফ ভি অর্থাৎ ফিউচার ভ্যালু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বলছিল এখানে দেখি, মিস তানিয়া 5 বছর পর 20,000 টাকা পাওয়ার আশায় কিছু অর্থ ব্যাংকে জমা রাখলেন বলতে বলছে এখন রাখলেন। যেমন আমি একটি কাজ করলাম যদি বলি, তাহলে অবশ্যই এটা এখন করেছি। আর আমি একটি কাজ করব, অবশ্যই সেই কথাটি ভবিষ্যৎকালকে ইন্ডিকেট করা হয়ে থাকে। তাহলে যেহেতু মিস তানিয়া কিছু টাকা অর্থ রাখলেন, কিন্তু বলছে না সে কত টাকা অর্থ রাখছেন। তাহলে কত টাকা অর্থ রাখছেন বলতে বর্তমানে কত টাকা রেখেছে, তাহলে এই বর্তমান মূল্যটা আমার বের করতে হবে। আমরা তাছাড়াও জানি এই অধ্যায়ের ক্ষেত্রে একটি মান দেওয়া থাকলে অপরটি বের করতে হয়। যেহেতু মিস তানিয়া 5 বছর পরে 20,000 টাকা পাবেন, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে আমাদের এখানে। তাহলে আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে বর্তমান মূল্য। তাহলে আমরা ইনশাআল্লাহ বর্তমান মূল্যের সূত্রটি বসাবো এখানে। তারপর দেখি কি বলছে। ব্যাংক তাকে যদি ত্রৈমাসিক, আমরা একটু আগে পড়ে আসছিলাম যে ত্রৈমাসিক বলতে 3 মাস পর পর সুদ গণনা করা হয়। তাহলে এখানে ত্রৈমাসিক হলে এম এর মান কত হবে? আমরা ইজিলি ধরতে পারি 4 হবে, অর্থাৎ 4 হবে। এম এর মান 4 আসতেছে। আর সুদকে পার্সেন্টেজ অর্থাৎ ইন্টারেস্ট রেটকে আয় দ্বারা প্রকাশ করা হয়। এখানে আয় সমান 20% দেয়। তাহলে তানিয়া কত টাকা ব্যাংকে রেখেছিল, অর্থাৎ তানিয়া বর্তমানে কত টাকা ব্যাংকে রাখছে, এই সম্পর্কে আমাকে আলোচনা করতে বলছে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা বর্তমান মূল্যের সূত্রগুলো আমরা সহজেই জানি এবং ইজিলি প্রশ্নগুলো সলভ করতে পারি। তাহলে আমি যদি এখানে এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করে থাকি, তাহলে ফর্মুলাটা বসাই। এই ফর্মুলা অনুযায়ী আমাদের মান আসবে টোটাল, সাধারণত দেখি আমরা কত আসতে পারে। এখানে কি কি দেওয়া ছিল আমরা দেখি। এফ বি দেওয়া ছিল, এন দেওয়া ছিল, এম এর মান দেওয়া ছিল, সুদের হার দেওয়া ছিল। তাহলে আমরা জানি বর্তমান মূল্যের ক্ষেত্রে যদি সুদ একাধিকবার গণনা করা হয়, তাহলে সূত্রটি ছিল এফ বি ডিভাইডেড 1 প্লাস সুদের হার। এখানে সুদের হারকে আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এন ইন্টু এম। এটা ব্র্যাকেট দিবে, কারণ ক্যালকুলেটারে ব্র্যাকেট ছাড়া এই মানগুলো বসাইলে সাধারণত ভুল অ্যান্সার এসে থাকে, মিস্টেক করে থাকে। সো তোমরা যেন মিস্টেক না করো, সহজভাবে সঠিক মতো যেন অ্যান্সার করতে পারে সেই লক্ষ্যে তোমরা প্রশ্নগুলো অ্যান্সার করবে। তাহলে দেখো এখানে আমরা সবগুলো পেয়ে গেছি। এই ফার্স্টের প্রবলেমটা আমরা ইনশাআল্লাহ এখানে সলভ করতেছি। এখানে এফ ভি দেওয়া ছিল 20,000 টাকা, আমি এখানে 20,000 টাকায় বসাচ্ছি। ডিভাইডেড 1 প্লাস, এখানে দেখো 1 প্লাস আই বলতে বলছে ইন্টারেস্ট রেট ছিল এখানে 12%। আমরা জানি
যে কোনো জায়গা যদি পার্সেন্টেজ উঠাতে হয়, পার্সেন্টেজ উঠানো বলতে 100 দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা এখানে 12%কে পার্সেন্টেজ উঠাই তাহলে 100 দ্বারা ভাগ করলে আসতেছে 0.12। আমরা লিখতে পারি 0.12 ডিভাইডেড এখানে এম এর মান, এম বলতে বলছিলাম এখানে সুদ গণনা করার ক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যা। এখানে চক্রবৃদ্ধির সংখ্যা এসেছিল এম সমান সমান 4 অর্থাৎ 4 বার। তাহলে আমি কি সেমভাবে 4 বসাবো, ব্র্যাকেট এতটুকুতে পাওয়ার এন, এন বলতে দেখি সময়, এখানে সময় ছিল কয় বছর মেয়াদি, 5 বছর, কারণ সে 5 বছরের জন্য অর্থ রেখেছিল। তাহলে 5 ইন্টু এখানে আর কি ছিল এম, এম ছিল এখানে 4, সো 4 5 20। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি তাহলে ইজিলি আমাদের টোটাল মান চলে আসবে 11073.5151 এত টাকা। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আমার এই ফার্স্ট টার্মের লেকচারটা বুঝতে পারছো। আমরা দ্বিতীয় প্রবলেমটাতে যাব, দেখি কি বলছে দ্বিতীয় প্রবলেমে। ইনশাল্লাহ এই দ্বিতীয় প্রবলেম অনুযায়ী আমরা এইভাবেই যে একাধিক বছরে একাধিক সুদ দেওয়া থাকলে কীভাবে সলভ করতে হয় সেটা শিখতে পারবো। ওকে, আমরা যাই প্লিজ। দ্বিতীয় নম্বর প্রবলেমটা কি বলছে দেখো তোমরা। দ্বিতীয় নম্বর প্রবলেম বলেছে তানভীর তার বাবা মায়ের একমাত্র সন্তান, তার বাবা ভবিষ্যতের পড়াশোনার জন্য 10 বছরের জন্য 5,000 টাকা ব্যাংকে জমা দিতে চান। অর্থাৎ তানভীরের বাবা তার জন্য কয় বছরের জন্য অর্থ জমা দিতে চান। জমা দিতে চান বলতে এখন দিতে চান। যদি এখন দিতে চান তাহলে এটাকে প্রেজেন্ট ভ্যালু দ্বারা প্রকাশ করে, পিভি দ্বারা। আর যেহেতু 10 বছরের জন্য তাহলে এন সমান সমান 10, অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স ইজ ইকুয়াল 10 ইয়ার্স হিয়ার অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল 5,000। ব্যাংকে জমা দিতে চান। ব্যাংক যদি মাসিক 10% সুদ গণনা করে, আমরা বলছিলাম কোন অঙ্কেতে সুদ যদি একাধিকবার অর্থাৎ প্রতি মাসে মাসে দেওয়া হয়, প্রতি মাস হলে এখানে 12 বাড়বে। আর সুদের হারকে বলা ইন্টারেস্ট রেট অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। হিয়ার দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়ালস 10%। আমরা যদি পার্সেন্টেজ এখানে উঠাতে চাই 10%কে উঠালে আমরা 0.1 লিখতে পারবো। তাহলে আমাদের আসতেছে যদি প্রতি মাসে মাসে যদি ব্যাংক তাকে সুদ গণনা করে, আমরা জানি 1 বছরে 12 মাস, তাহলে 12 মাস হলে প্রতি মাসে একবার করে সুদ গণনা করলে 12 এম সমান সমান 12 বাড়বে এবং এখানে ইন্টারেস্ট রেট আসবে 10%। তাহলে আই সমান সমান 10% গণনা করে তাহলে 10 বছর পর অর্থাৎ এন সমান সমান 10 ইয়ার্স, 10 বছর পর কত টাকা জমা হবে, অর্থাৎ 10 বছর পরের সময়টা আমরা সাধারণত ভবিষ্যৎকালকে ধরে থাকি। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। আমাদের বের করতে বলছে ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা যদি ফিউচার ভ্যালু সূত্রটি বসে, আমরা জানি ফিউচার ভ্যালু এফ ভি ইজ ইকুয়াল পিবি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড এম টু দ্য পাওয়ার এন ইন্টু এম। আমরা সহজেই ফর্মুলাতে যদি মানগুলো বসাই তাহলে সহজেই আমি ফিউচার ভ্যালু পেতে পারবো। এখানে পিভি দেওয়া ছিল 5,000 টাকা, আমি 5,000 টাকা বসাইছি। 1 প্লাস আই বলতে বলছে সুদের হার। এখানে আমাদের সুদের হার আছে 10%। 10%কে যদি আমরা পার্সেন্টেজ উঠাতে চাই তাহলে 0.1 লিখতে পারি। আর এখানে দেওয়া আছে এম এর মান, এম বলতে বলছে চক্রবৃদ্ধির সংখ্যা। আমাদের এখানে চক্রবৃদ্ধির সংখ্যা আছে আমাদের 12, যেহেতু প্রতি মাসে একবার করে সুদ গণনা করা হবে। ইন্টু এখানে এন বলতে বোঝাচ্ছে এখানে সময়। আমাদের বলছিলাম এখানে সময় আছে 10 বছর। আর এম এর মান হচ্ছে বোঝাচ্ছি সুদের হার, অর্থাৎ সুদ দিয়েছিল প্রতি মাসে একবার করে অর্থাৎ 12। এই টোটালটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আমরা লিখতে পারি 5,000 1 প্লাস 0.1 ডিভাইডেড 12 টু দ্য পাওয়ার। আমরা যদি 10কে 12 দ্বারা গুণ করি তাহলে আমরা টোটাল পাই 120 মাস। টোটালটুকু ক্যালকুলেশন করলে আমরা ইনশাআল্লাহ পেতে পারি 13,535.2075। অর্থাৎ তানভীরের বাবা যদি তানভীরের জন্য 5,000 টাকা রাখে 10 বছর শেষে তানভীর পাবে 1.10 অর্থাৎ 13,535 টাকা সে 10 বছর পরে পাবে। সো প্রিয় শিক্ষার্থী আমি আশা করি আমি আজকে যে আলোচনাগুলো করেছি তোমরা এটা মাথায় রাখবে এবং
তোমরা এই ধরনের অঙ্ক আসলে সহজেই অ্যান্সার করতে পারবে। এই বলে আজকে আমার লেকচার শেষ করছি। আমি কিছু এইচডাব্লিউ দেবো, তোমরা ইনশাআল্লাহ এইচডাব্লিউগুলো অবশ্যই আমাকে জমা দিবে।